উদয়পুর নামক গ্রামে বিনিতার দুই মেয়ে বাস করত। একজনের নাম সুমন আর একজনের নাম সজিতা। সুমন ছিল বিনিতার আপন মেয়ে, কিন্তু সজিতা আপন মেয়ে ছিল না। একদিন একটি গাছের নিচে সজিতা পড়েছিল। তখন সজিতার বয়স ছিল একেবারে অল্প, শিশু বাচ্চা। বিনিতা কোনো কারণে সেখানে গিয়েছিল, আর সজিতাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে বিনিতার মনে খুবই মায়া হলো, আর বিনিতা সজিতাকে বাড়িতে তুলে আনলো। বিনিতার মনে ছিল খুবই মায়া। বিনিতা ছিল খুবই সভ্যভদ্র, এজন্য বিনিতা সজিতাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে তুলল। এখন দুইজনেই অনেক বড় হয়ে গেছে। সুমন ও সজিতা দুইজনেই স্কুলে লেখাপড়া করে। সজিতা ছিল খুবই বুদ্ধিমতী। সে বড়দের সম্মান করত, ছোটদের স্নেহ করত। এজন্য বিনিতা সজিতাকে অনেক বেশি ভালোবাসত ও তার প্রশংসা করত। ওদিকে সুমন ছিল খুবই বেকণ্ঠর একটি মেয়ে। সে ভালো মতো লেখাপড়া করতো না, সারাটা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা করত, পার্টি করত ও ঘুরে বেড়াতো, মার্কেট করত। সুমনের বেপরোয়া কাজকামের জন্য অনেক সময় বিনিতার মুখে গালিও শুনত, বকাও শুনত। এজন্য সুমন সজিতাকে মোটেও পছন্দ করত না ও দেখতে পারত না। একদিন সুমন মধ্যরাত্রে ড্রিঙ্ক করে বাসায় ফিরল। বিনিতা সুমনকে দেখে খুবই রেগে গেল, আর সুমনকে এক থাপ্পড় মেরে বলল, ছি ছি সুমন, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি প্রতিটা দিন লেট করে বাড়ি ফিরো, কিছু বলিনি। আর আজকে আজকে কি হয়েছে তোমার? তোমার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তুমি ড্রিঙ্ক করেছো? তোমার বড় বোন সজিতাকে দেখো, ওর কাছ থেকে কিছু শেখো। ও সারাটা দিন লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি আমাকে ঘরের কাজেও সাহায্য করে। তোমার মতো সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ায় না। ওকে থেকে শিক্ষা গ্রহণ করো। যত দিন যাচ্ছে না তোমার তত অধঃপতন হচ্ছে। এখন লাগামহীন ঘোড়ার মতো তুমি উড়ে বেড়াচ্ছ। এটা কখনোই করতে দেব না। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মা, এসব তুমি কি বলছো? এখন তো সময়ই হলো এনজয় করা। এখন করব না তো কখন করব? বুড়ি হয়ে গেলে। সরো, আমার ক্লান্ত লাগছে, ঘরে যেতে দাও। এভাবেই সুমন প্রতিদিনই লেট করে বাড়ি ফিরত। এসব দেখে বিনিতা খুবই চিন্তায় পড়ে গেল। বিনিতাকে চিন্তিত দেখে সজিতা বলল, মা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। সুমনের জন্য তুমি কতটা কষ্ট পাচ্ছ। ও ছোট মা, দেখো আরেকটু বড় হলেই ও ঠিক হয়ে যাবে। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য চা করে আনি। সজিতা, তুমি আমার অন্তরের প্রশান্তি, আমার চোখের তারা। যদি তুমি আজ না থাকতে পাশে, তাহলে আল্লাহ জানে আমার কি হতো। সুমন যে কবে তোমার মতো হবে। সজিতার আচার ব্যবহারের কারণে বিনিতা তার সৎ মেয়ে সজিতাকে অনেক বেশি ভালোবাসত। একদিন সজিতা ও বিনিতা শপিং করে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি রোড অ্যাক্সিডেন্টে বিনিতা মারা যায়। সজিতা তার নিজের চোখের সামনে মাকে এভাবে মরতে দেখে খুবই কষ্ট পায়, আর সে খুবই জোরে জোরে কান্না করতে লাগে। মা, মা, তুমি চোখ খুলো। তুমি মরে যেতে পারো না মা, তুমি ওঠো। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি তোমাকে মরতে দেব না মা। আশেপাশের লোকজন সজিতাকে অনেক সান্ত্বনা দিল। এরপর সুমন ও সজিতা মিলে বিনিতার লাশ দাফন করলো। বিনিতার মৃত্যুর পরে সুমনের ব্যবহার আরো বেশি বিগড়ে গেল। সুমন এখন তার বান্ধবী আর বন্ধুদেরকে বাড়ির ভিতরে এনে ঘরের মধ্যে মদ পান করতে শুরু করলো, আর ক্লাব পার্টি করতে শুরু করলো। সুমন, তুমি এসব কি করছো? ঘরকেই তুমি ক্লাব পার্টি সব বানিয়ে ফেলেছো। মায়ের হাতে কষ্ট পাবে। মা তোমাকে বোঝাতে বোঝাতে দুনিয়ার উপর থেকে চলে গেল। যেসব প্রপার্টিগুলো ছিল সবই তো তুমি বিক্রি করে উড়িয়ে ফুরিয়ে দিয়েছো। এখন আর শুধু এই ঘরটা আছে। প্লিজ তুমি এসব বাদ দাও, লেখাপড়ায় মন দাও, ভালো হয়ে যাও। সজিতা, তুই কান খুলে শুনে রাখ। তুই কিন্তু আমার আপন বোন নয় যে তুই এই বাড়ির ভাগিদার। এখন এই বাড়ি থেকে বের হয়ে যা। সব সময় মা কানের কাছে ভ্যান ভ্যান করতো, এখন মা মরে গেছে, এখন তুই আমার জীবনটা একেবারে উষ্টাগত করে ফেলছিস। সুমন, তুমি এটা কি বলছো? আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমার তো এই পৃথিবীতে কোনো জায়গা নেই। কোথায় যাবি, কি করবি, খাবি কি না খেয়ে মরবি সেটা আমার কি? বাড়ি থেকে চলে যেতে বলেছি, ব্যাস তুই চলে যা। নইলে চুরির অপরাধে পুলিশে ধরিয়ে দেব তোকে। তখন সারাটা জীবন জেলখানায় বসতে হবে।
সজিতা সুমনের ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবে জানে। সজিতা বুঝতে পারলো যদি সে না যায় বাড়ি থেকে তাহলে সুমন সত্যি সত্যি চুরির দায়ে তাকে পুলিশে ধরিয়ে দেবে। এজন্য সজিতা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে পড়ল। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছলো। একটি গাছের নিচে বসে সে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। মা মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি সুমনকে কত বোঝানোর চেষ্টা করছি, সুমন আমার কোনো কথাই শুনছে না। আমি কি করতে পারি? আমাকে ক্ষমা করে দিও মা। সজিতা খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়লো আলোর দিকে। সজিতা সেই আলোকে তাক করে পথ চলতে লাগলো। কিছু দূর গিয়ে সজিতা দেখতে পেল জাদুর সোনা ও রূপার দুইটি নদীর ঘর। যে না সজিতা সেখানে পৌঁছলো তখন সোনার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, শোনো মেয়ে, আমি জাদুর সোনার নদীর ঘর। যদি তুমি আমার মধ্যে প্রবেশ করো তাহলে অনেক টাকা পয়সা ও স্বর্ণ মুদ্রা পাবে আর তুমি সারা জীবন আরামে কাটাতে পারবে। কিন্তু আমার ঘরের মধ্যে প্রবেশ করতে তোমার একটি শর্ত আছে। আমার এই নদীর পানি একেবারে শুকিয়ে গেছে। এখানে পানি আনার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। তা হলো যদি তুমি দুজন সুন্দরী মেয়ের মাথা কেটে এনে আমার নদীতে ফেলতে পারো তাহলেই তুমি অনেক ধনী হয়ে যাবে। এরপর জাদুর রূপার নদীর ঘর বলে উঠল, শোনো মেয়ে, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারো। এখানে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা কিছুই পাবে না। এখানে 100টি অসুস্থ বাচ্চা আছে, তাদের সেবার অনেক প্রয়োজন। তুমি তাদেরকে সেবা দিয়ে সুস্থ করে তুলবে। দুই জাদুর নদীর ঘরের কথা শুনে সজিতা চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পরে সজিতা উত্তর দিল, এই মুহূর্তে আমার টাকা পয়সার অনেক প্রয়োজন। আমার কিচ্ছু নেই, তবুও আমার মা শিক্ষা দিয়েছে লোভ না করতে, সবসময় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে। এজন্য আমি জাদুর রূপার ঘরের নদীর মধ্যে প্রবেশ করব। সেখানে গিয়ে আমি অসুস্থ বাচ্চাদেরকে সেবা দিয়ে সুস্থ করে তুলব। এটা ভেবে সজিতা জাদুর রূপার নদীর ঘরের মধ্যে প্রবেশ করলো। সেখানে গিয়ে সজিতা দেখতে পেল কোনো অসুস্থ বাচ্চা নেই। ওর ভিতরে অনেক টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা দ্বারা ভর্তি। সজিতা, আমাকে পরীক্ষা করেছিলাম যদি তুমি সোনার নদীর ঘরের মধ্যে যেতে তাহলে সেখানে সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকতে। তোমার টাকা পয়সার এত প্রয়োজন হওয়া সত্ত্বেও তুমি লোভ করনি, তুমি অন্যকে সাহায্য করতে চেয়েছো। তোমার মনটা অনেক পবিত্র, এজন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। আর তুমি এখান থেকে যত খুশি তত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারো। একথা শুনে সজিতা খুবই খুশি হলো আর জাদুর রূপার নদীর ঘরকে ধন্যবাদ জানিয়ে ওর ভিতর থেকে অনেক স্বর্ণ মুদ্রা ও টাকা পয়সা নিয়ে বাহিরে চলে আসলো। প্রথমে সজিতা সেই টাকাগুলো দিয়ে তার নিজের জন্য একটি বাড়ি তৈরি করলো। এরপর সজিতা তার মায়ের নামে একটি বৃদ্ধাশ্রম ও এতিমখানা খুললো। সজিতা গোটা এলাকা ও শহর ঘুরে ঘুরে অসহায় মানুষদেরকে এনে তার এতিমখানা ও বৃদ্ধ আশ্রমের ভেতরে রাখত ও তাদেরকে সাহায্য করত, খাবার খাওয়াতো, কাপড় দিত। একদিন সজিতা তার বোন সুমনকে দেখলো রাস্তায় বসে রাস্তায় পড়ে থাকা খাবার খাচ্ছে আর তার পোশাকও খুবই জীর্ণ শীর্ণ। সজিতা সুমনের কাছে গেল আর তার কারণ জিজ্ঞেস করলো। তখন সুমন বলল, সজিতা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে বোন। আর যদি তোর কথা শুনতাম তাহলে কখনো আমার এই অবস্থা হতো না। আমি থাকার বাড়িটা পর্যন্ত বিক্রি করে বন্ধুদের সঙ্গে মজা করে ক্লাব পার্টি করে উড়িয়ে ফুরিয়ে দিয়েছি। এখন আর আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমার যেসব ফ্রেন্ডসদের সাথে আমি ঘুরতাম, আড্ডা করতাম, তারা আর এখন আমাকে পাত্তা দেয় না আমার টাকা পয়সা নাই বলে। আজ পেটের দায়ে এভাবে রাস্তায় আমি ভিক্ষে করছি। সজিতা ছিল খুবই দয়ালু। সজিতা সুমনকে দেখে কেঁদে ফেললো আর সুমনকে বুকে জড়িয়ে ধরলো আর সুমনকে নিয়ে গেল তার বাড়িতে। সজিতা, এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি তোর উপর কতটা অন্যায় করেছি, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু তুই আজ আমাকে এতটা ভালোবাসা দিচ্ছিস। আরে তুই চুপ কর তো, ওসব আমার মনে নেই। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তুই আমার বোন। আমি তোকে সারা জীবন আপন বোনের মতোই ভালোবেসে আসছি, আজও কমতি করিনি। এরপর থেকেই সজিতা ও সুমন দুই বোন মিলে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো আর গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করতে থাকলো।
এই গল্পটি হলো রিমঝিম নামে খুবই সুন্দর একটি মেয়ের। রিমঝিম তার বাবা পলাশ ও সৎমা কমলার সঙ্গে বাস করত। কমলার নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল রেখা। রেখা দেখতে ছিল খুবই কালো, আর তার গালে ছিল কালো কালো দাগ, কিন্তু তার স্বভাব ছিল খুবই ভালো। সদ্বোন হওয়া সত্ত্বেও সে রিমঝিমের সঙ্গে খুবই মিলেমিশে থাকত। কিন্তু কমলা এ বিষয়টা একেবারে পছন্দ করত না। সে রিমঝিমের প্রতি খুবই হিংসে করত। ঝিমঝিম, কতদিন তোকে বলবো কাজের জন্য? বললে কাজ করিস, না বললে নাই। এখানে বসে আড্ডা দিচ্ছিস কেন? সকাল থেকে সব নোংরা হয়ে আছে, যা রান্না করে যা পরিষ্কার কর। মা, আমি তো গোটা বাড়ি পরিষ্কার করে থালা বাটি মেজে এখানে বসলাম। খুব বেশি ফটর ফটর উত্তর দিস, তাই না? তাড়াতাড়ি যা, দুপুর হয়েছে, রান্না বসাতে হবে। রিমঝিম একাই গোটা বাড়ি পরিষ্কার করত ও সবার জন্য রান্না বান্না করত। রেখা এসব দেখতো আর চুপ করে থাকতো, তার বলার কিছুই ছিল না। রেখা, মামুনি আমার, এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও ঘরের মধ্যে কি আরাম করো। রেখা তার মায়ের ভয়ে কিছুই করতে পারত না। রেখা চুপচাপ তার ঘরে চলে গেল। এভাবে কিছুদিন পার হয়ে গেল। একদিন কমলা বাজারে গেল, তখন রিমঝিম বাড়ি পরিষ্কার করছিল। রেখা তার কাছে এসে বলল, ঝিমঝিম আপু, তুমি আমাকে ঝাড়ুটা দাও, আজ আমি তোমাকে কাজে হেল্প করি। কতদিন একা একা কাজ করো, মায়ের ভয়ে তো আমি কিচ্ছু করতে পারি না। জানি না কতদিন তোমাকে এসব সহ্য করতে হবে। না না, আমি একাই পারবো। যাও, তুমি গিয়ে আরাম করো। যদি মা জেনে ফেলে তাহলে আমাকে অনেক বকবে। আপু, মা কি করে জানবে? মা তো বাজারে গেছে, আমি কখনোই মাকে বলবো না। দাও, আমি আজকে ঝাড়ু দেবো। এরপর রেখা রিমঝিমের সঙ্গে কাজে লেগে গেল। দুই বোন মিলে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে টিভি দেখতে বসলো। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন কমলা রিমঝিমের কাছে আসলো আর বলল, কিরে রিমঝিম, হাত এত আস্তে নড়ছে কেন? জোরে জোরে কাজ কর। সব কাজ পরিষ্কার করে অনেক রকমের রান্না করতে হবে। আজ আমার মেয়ে রেখাকে দেখতে আসবে। অনেকদিন পরে অনেক কষ্ট করে একটি সম্বন্ধ পেয়েছি। যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু আমার অনেক রাগ হবে। এজন্য তোকে বলছি, তুই রান্নাঘর থেকে আজ বের হবি না। যতক্ষণ না পাত্রপক্ষ রেখাকে দেখে পছন্দ করে বাড়ি থেকে ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুই কিন্তু রান্নাঘর থেকে বের হবি না, বলে দিলাম। এ কথা বলে কমলা সেখান থেকে চলে গেল। যখন দুপুর হলো তখন পাত্রপক্ষ রেখাকে দেখতে এলো। রেখা খুবই সুন্দর করে রেডি হয়ে শরবতের গ্লাস নিয়ে পাত্রপক্ষের কাছে আসলো। ওদিকে রান্নাঘরে বসে ঝিমঝিম চুপ করে এসব দৃশ্য দেখছিল। পাত্রপক্ষ রেখাকে দেখে কিছুতেই পছন্দ করলো না। তারা রেখার মা কমলাকে বলল, আরে আপা, এটা আপনার মেয়ে? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আপনি কেমন ফর্সা, আর আপনার মেয়ের রং এতটা কালো, আর গালে কতটা দাগ। আরে আপা, গায়ের রঙে কি দেখছেন? আমার মেয়ের গায়ের রং কালো হলেও চেহারাটা দেখছেন কত সুন্দর। আর আমি ওর জন্য দামি দামি ক্রিম এনেছি, কিছুদিনের মধ্যেই ওর রংটাও ফর্সা হয়ে যাবে। আমার মেয়ে অনেক লক্ষ্মী, যে ঘরে যাবে সেই ঘর তো একেবারে বেহেশত হয়ে যাবে। একথা শুনে পাত্রপক্ষেরা একে অন্যের দিকে তাকাতে লাগলো। হঠাৎ করে পাত্র চোখ পড়লো জানালার কাছে বসে থাকা রিমঝিমের দিকে। মা মা, দেখো, ওই যে জানালার কাছে বসে আছে না, ওই মেয়েটাকে দেখে আমার অনেক পছন্দ লেগেছে। দেখো কতটা সুন্দরী। আচ্ছা আপা, ওই যে জানালার কাছে বসে আছে ওটা কে? ওটা কি আপনার মেয়ে? ও, ওটা তো আমাদের বাড়ির। হ্যাঁ হ্যাঁ আপা, ওটা আমারই মেয়ে। ওর নাম হচ্ছে রিমঝিম। তাহলে আপনার ওই মেয়েকে ডাকুন না, ওকেও দেখে যায়। সবাই রিমঝিমকে দেখে পছন্দ করলো আর রিমঝিমের সাথে বিয়ে করার জন্য মত দিয়ে সেখান থেকে চলে গেল। রিমঝিম কোনো কিছু বুঝে ওঠার আগে সবকিছু হয়ে গেল। এসব দেখে কমলা খুবই রেগে গেল। ওদিকে রেখাও খুবই কষ্ট পেল। সে কান্না করতে করতে তার ঘরে দৌড় দিল। এখন তো তোর কলিজাটা ঠান্ডা হয়েছে, তাই না? আমার মেয়ের বিয়েটা ভেঙে তোর খুব ভালো লাগলো, হ্যাঁ? মরে যেতে পারিস না? আমাদের কাছ থেকে সারা জীবনের জন্য কোথাও চলে যেতে পারিস না?
রিমঝিম তার সৎ মায়ের কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে কান্না করতে করতে বের হয়ে গেল। সে যেতে যেতে একটি জঙ্গলের মধ্যে গিয়ে বসলো। জঙ্গলের মধ্যে গিয়ে একটি গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। মা তো ঠিকই বলেছে, আমার কারণে আমার বোনের বিয়েটা ভেঙে গেল, কিন্তু পাত্রপক্ষরা যদি আমাকে পছন্দ করে তাহলে তা আমার কি দোষ? হঠাৎ করে রিমঝিম কান্নার শব্দ শুনতে পেল। সে ওখান থেকে দাঁড়িয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে রিমঝিম দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা খুবই কান্না করছে। সে তার কাছে গেল আর কারণ জিজ্ঞেস করলো। বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? কি সমস্যা? বেটা, আমি বুড়ি আম্মা নয়, আমি হলাম পরী। আমি পরী রাজ্যেই থাকতাম। এক জাদুকরণী ধোঁকা দিয়ে আমাকে এমন বিদ্ধ করে দিয়েছে, আমার সমস্ত শক্তি একটি লিপস্টিকের মধ্যে ক্যাদ করে ওটাকে আকাশে রেখে দিয়েছে। সেখানে যাওয়া আমার পক্ষে কিছুতে সম্ভব নয়। তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু আমি আকাশে মেঘের উপরে পৌঁছবো কি করে? আমি তো উঠতে পারি না। আমি তোমাকে জাদুর চাটাই দেব। সেই চাটাইয়ের উপরে বসে উড়ে উড়ে তুমি আকাশে গিয়ে মেঘের মধ্যে থেকে জাদুর লিপস্টিক আনবে। এরপর বৃদ্ধ মহিলা একটি চুটকি বাজালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদুর চাটাই প্রকট হয়ে গেল। রিমঝিম সে জাদুর চাটাইয়ের উপরে উঠে উড়ে উড়ে আকাশে মেঘের মধ্যে চলে গেল আর সেখানে দুইটি জাদুর লিপস্টিক দেখতে পেল। আরে বাবা, এখানে তো দেখছি দুইটি লিপস্টিক। তাহলে আমি কি করে বুঝবো যে কোনটি পরীর আসল লিপস্টিক? রিমঝিম চিন্তায় পড়ে গেল। এরপর ওই লিপস্টিকের মধ্যে থেকে একটি লিপস্টিক বলে উঠল, রিমঝিম, আমি হলাম আসল জাদুর লিপস্টিক। আমাকে তুমি ওই বুড়ির কাছে নিয়ে যেতে পারো। আমি হলাম পরীর লিপস্টিক, কিন্তু তুমি আমার একটা কথা শোনো। এই জাদুর লিপস্টিক পরীকে দিলে তোমার কোনো উপকার হবে না। তার চেয়ে এই লিপস্টিক তুমি ঠোঁটে লাগাও, তাহলে পরীর সমস্ত শক্তি তোমার হয়ে যাবে। এরপর জাদুর দ্বিতীয় লিপস্টিক বলে উঠল, রিমঝিম, তুমি ওই জাদুর লিপস্টিকের কথা কিছুতে বিশ্বাস করো না। আমি হলাম আসল জাদুর লিপস্টিক। আমার মাঝে ওই সকল শক্তি কায়েদ করা আছে। দুষ্ট জাদুকরণী মানুষদেরকে লোভে ফেলার জন্য প্রথম জাদুর লিপস্টিককে তৈরি করে রেখেছে। দুই লিপস্টিকের ঘরের কথা শুনে রিমঝিম কিছুক্ষণ চিন্তা করলো। এরপর সে দ্বিতীয় জাদুর লিপস্টিককে বাছাই করে নিল। যখনই সে দ্বিতীয় জাদুর লিপস্টিকে হাত রাখলো, সঙ্গে সঙ্গে প্রথম জাদুর লিপস্টিকটি গায়েব হয়ে গেল। এরপর রিমঝিম জাদুর চাটাইয়ের উপরে বসে জাদুর লিপস্টিক নিয়ে আবারও উড়ে উড়ে পৃথিবীতে চলে আসলো ওই বৃদ্ধ মহিলার কাছে। যখনই বৃদ্ধ মহিলা জাদুর লিপস্টিকে তার ঠোঁটে লাগালো, সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল আর বলল, রিমঝিম, তুমি আসলে অনেক সত্যিবাদী, সাহসী ও বুদ্ধিমান। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এই ঘন জঙ্গলে কি করছো বেটা? এরপর রিমঝিম পরীর কাছে তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। সব কথা শুনে পরী তার জাদুর লাঠি ঘোরালো। জাদুর লাঠি ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদুর লিপস্টিক প্রকট হয়ে গেল। এরপর পরী ওই লিপস্টিক রিমঝিমকে দিয়ে বলল, রিমঝিম, এই নাও জাদুর লিপস্টিক। এই জাদুর লিপস্টিক তোমার বোন রেখাকে লাগানোর সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দরী হয়ে যাবে। একথা বলে পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। রিমঝিম সে জাদুর লিপস্টিককে নিয়ে তার বাড়ি ফিরে গেল। রিমঝিমকে দেখে তার সৎমা কমলা রেগে উঠল। তুই আবার বাড়ি চলে এসেছিস? আমি তো ভেবেছি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিস। আমি তো খুশি হয়েছিলাম, আবার কেন এলি এখানে? রিমঝিম তার মাকে কোনো উত্তর না দিয়ে সে তার বোন রেখাকে জাদুর লিপস্টিক দিয়ে বলল, রেখা, তুমি এই লিপস্টিক লাগিয়ে নাও, দেখো কি হয়। না না রিমঝিম, লিপস্টিক লাগিয়ে কি করব? আমি কালো তো কালোই থেকে যাব। কালো মানুষের লিপস্টিক কখনো বানায় না। তবু রিমঝিমের বারবার অনুরোধের কারণে রেখা জাদুর লিপস্টিককে তার ঠোঁটে লাগালো। সঙ্গে সঙ্গে রেখা দেখতে খুবই সুন্দরী মেয়েতে পরিণত হলো। এটা দেখে রেখা ও তার সৎমা কমলা রিমঝিমের প্রতি খুবই খুশি হলো। এরপর রিমঝিম তার সমস্ত কথা সৎমা ও সৎ বোনের কাছে খুলে বলল।
সব শুনে কমলার চোখ থেকে পানি বের হয়ে আসলো আর কমলা রিমঝিমের কাছে ক্ষমা চাইলো। রিমঝিম, তোকে আমি সব সময় সৎ মেয়ে মনে করেছি, কখনো ভালোবাসিনি। আর তুই তুই আমার মেয়ের জন্য এতটা করেছিস মা। আমি তোকে কখনো সৎ মেয়ে মনে করব না, আজ থেকে তুইও আমার আপন মেয়ে। এ কথা বলে কমলা রিমঝিমকে জড়িয়ে ধরল। এরপর থেকে রিমঝিম তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। পরিরাজ্যে খুবই সুন্দরী সুন্দরী 3 জন পরী বাস করত। 3 পরী ছিল দেখতে খুবই সুন্দরী, যারাই তাদেরকে দেখত তাদের প্রশংসা না করে যেত না। 3 পরিবনেরই অনেক শখ ছিল পৃথিবী ঘোরার। যখনই তারা সুযোগ পেত তখনই 3 পরিবন একসঙ্গে পৃথিবীতে ঘুরতে আসতো। পৃথিবীতে বিচরণ করতে করতে একসময় 3 পরিবনের বন্ধুত্ব হয়ে গেল মনোয়ারার 3 ছেলে শ্যাম, গণেশ ও গোপনের সঙ্গে। যতই দিন যায় ধীরে ধীরে 3 পরিবনের বন্ধুত্ব তাদের 3 ভাইয়ের সঙ্গে প্রেমে পরিণত হয়। আর একদিন 3 পরিবন শ্যাম, গণেশ ও গোপনের সঙ্গে বিয়েও করে ফেলে। এদিকে পরিরাজ্যের পরিরানী যখন তাদের এ সংবাদ জানতে পারল তখন পরিরানী তাদের উপরে প্রচন্ড রেগে গেলেন। তোমরা 3 পরিবন আমাদের পরিরাজ্যের আদেশকে অমান্য করেছো, এটা তোমরা ঠিক করনি, এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এ কথা বলে রানীপুরী তাদের 3 বোনের জাদু শক্তিকে ছিনিয়ে নিল। এরপর 3 পরী বোন মিলে শ্যাম, গণেশ ও গোপনের সঙ্গে তাদের বাড়িতে গেল। 3 পুত্র বধূকে একসঙ্গে দেখে তাদের শাশুড়ি মনোয়ারা কপাল পেটাতে লাগলো। হে খোদা, আমি আমার দুঃখকে কোথায় রাখি? আমার কপাল পোড়া। তোরা আমার অনুমতি ছাড়া বিয়ে করেছিস, তোদের হাত খরচের টাকা পর্যন্ত আমাকে দিতে হয়, আর এখন 3 জনে 3টা বউ তুলে আনতে বাড়িতে। এত কষ্ট করে তোদেরকে লালন পালন করছি, আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? চিৎকার চেঁচামেচি শুনে তাদের প্রতিবেশী বিমলা সেখানে চলে আসলো আর বলল, ও মনোয়ারা বাবু, তুমি তোমার 3 ছেলেকে বিয়ে দিয়েছো, আমরাই জানি না? তোমার 3 ছেলে তো একেবারে রোজগার, 1 টাকাও ইনকাম করে না। তুমি কষ্ট করে ওদের খাওয়াও পড়াও, ওদের পকেট মানি পর্যন্ত তোমাকে দিতে হয়। তার উপরে 3 ছেলে বিয়ে করেছে, 3 জনের বউকে তুমি কি করে চালাবে? বিমলা বউ, তুমি কি মনে করেছো? তুমি যা মনে করছো আমি অতটা সস্তা নয়, আমি ওদেরকে কামাই করে খাওয়াবো না। আমি 3 বউকে দিয়ে এতটা কাজ করাবো যে দেখবে কিছুদিনের মধ্যে আমি ধনী হয়ে যাব, আর তুমি মিষ্টি খাওয়ার অপেক্ষায় বসে থাকো। এরপর মনোয়ারা তার জমিকে বিক্রি করে দিল, আর জমি বিক্রি করার টাকা দিয়ে তার এলাকাতে অনেক বড় একটি বিউটি পার্লার খুলল। 3 পরী বোনই খুবই ভালো মেকআপ করাতে পারত। কিছুদিনের মধ্যেই তাদের বিউটি পার্লারের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, আর পার্লারে অনেক ইনকাম হতে শুরু করলো। এলাকার সব মেয়েরাই মেকআপ করার জন্য 3 পরী বোনের বিউটি পার্লারে ভিড় জমাতে লাগলো। ওদিকে 3 পরী বোনের বিউটি পার্লারের পাশে কাজল নামে মেয়ের একটি বিউটি পার্লার ছিল। এরা পার্লার স্টার্ট করার পরে কাজলের কাছে আর কেউ মেকআপ করাতে যায় না। কাজল শুধু শুধুই বসে সময় কাটায়। ওরা এখানে বিউটি পার্লার খোলার পরে আমার কাছে আর কেউ আসছে না, আমাকে এর একটা বিহিত খুঁজে বের করতেই হবে, নইলে আমি যে পথে বসে যাব। এরপর কাজল সাকিরা জাদুকরণীর কাছে গেল আর সব কথা খুলে বলল। এই সাকিরা জাদুকরণী যতদিন আছে তুই কোনো চিন্তা করিস না কাজল, দেখবি আমি ওই 3 বোনের এমন অবস্থা করব যে তারা অন্যদের মেকআপ করানো তো দূরের কথা, তাদের চেহারা আয়নাতে দেখেই তারা ঘাবড়ে যাবে। এ কথা বলে সাকিরা জাদুকরণী তার বশ করা পাখির গলায় একটি কালির বোতল ঝুলিয়ে দিল আর কিছু মন্ত্র পড়ে দিল। এরপরে সাকিরা জাদুকরণী তোতা পাখি একেবারে উড়তে উড়তে গিয়ে পৌঁছল মনোয়ারার বাড়িতে। তোতা পাখিটি জানালা দিয়ে পৌঁছে গেল তাদের রান্নাঘরে। সে সময় 3 বোন মিলে খাবার রান্না করছিল। সাকিরা জাদুকরণীর তোতা পাখি তাদের 3 বোনের চোখে ফাঁকি দিয়ে তাদের খাবারে তার জাদু করা কালি পানিকে ছিটিয়ে দিল।
এরপর সেই জাদু করা তোতা পাখি গোপনে সেখান থেকে উড়ে গেল, কিন্তু তিন বোন কিছুই টের পেল না। কিছুক্ষণ পরে তিন বোন মিলে তাদের রান্না করা খাবার খেল। মুহূর্তের মধ্যেই তাদের তিন বোনের চুল একেবারে সাদা হয়ে গেল, যেমনটা বৃদ্ধা মহিলাদের হয়, আর তাদের চেহারাও হয়ে গেল একেবারে কালির কয়লা। হায় হায়, এটা কি হলো? হঠাৎ করে আমরা তিন বোন এমন কুৎসিত হয়ে গেলাম কেন? আমারও তো বুঝে আসছে না যে আমাদের সাথে এটা কি হলো, কি হচ্ছে এটা। একদিনের মধ্যেই তাদের তিন বোনের এই অবস্থার কথা গোটা এলাকার মধ্যে একেবারে ছড়িয়ে পড়ল। একথা জানাজানি হবার পরে এলাকার সকল মেয়েই তাদের বিউটি পার্লারে আসা বন্ধ করে দিল, আর তাদের পার্লারও বন্ধ হয়ে গেল। এসব দেখে মনোয়ারা প্রচন্ড রেগে গেল তার তিন পুত্রবধূর উপরে। আরে কপাল পরে তিন বোন, তোরা যে তিনজন একসাথে কুৎসিত হয়ে গেলি, আমার যে লাখ টাকার ক্ষতি হলো এটা কি করে পূর্ণ করবি? আমার জমি বিক্রি করা টাকা অত সহজে হার মানছি না। আমি এই লোকসান কিছুতেই মেনে নেব না। কাল থেকে তোরা তিনজন মিলে মাঠে কাজ করবি। একথা শুনে মনোয়ারার তিন ছেলে মনোয়ারাকে অনেক বোঝালো, কিন্তু মনোয়ারা হলো নাছোড়বান্দি, সে কারো কথা শুনল না। পরের দিন থেকে মনোয়ারার তিন পুত্রবধূ মাঠে কাজ করতে লাগলো। তারা তিন বোনই ছিল অত্যন্ত লাজুক, এজন্য তারা বেশি খাটুনি করতেও পারে না। কিছুদিন পরে তিন বোনই বুঝতে পারলো যে তাদের পেটে সন্তান এসেছে, তারা গর্ভবতী। মা, আমরা তিনজন গর্ভবতী। আমরা তো পড়েছিলাম, এজন্য এসব কাজে আমরা অভ্যস্ত নই। আমাদের দ্বারা এসব কাজ এখন করিয়ে নিয়ে না মা, তাইলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সন্তানেরও ক্ষতি হবে। আমাকে তোমাদের জালে ফাঁসাতে চাচ্ছ তাই না? এটা কখনো করতে পারবে না। চুপচাপ যাও আর তোমাদের কাজে লেগে যাও। মনোয়ারার মন ছিল খুবই কঠোর, সে তিন পুত্রবধূর ব্যথা কিছুতেই বুঝতে পারল না। তিনজনকে দিয়ে লাগাতার মানুষের মাঠে মজদুরির কাজ করাতে লাগলো। একদিন তিন বোন মিলে মানুষের ক্ষেতে কাজ করছিল, সে রাস্তা দিয়ে যাচ্ছিল সাকিরা জাদুকরণী। তার চোখ পড়ল তিন গর্ভবতী পরিবোনের দিকে। আরে রে, এই তিন পরিবোন দেখছি এখন আবার গর্ভবতী। এই তিনজনকে যদি আমি মেরে ফেলি তাহলে আমি তো অনেক শক্তিশালী হয়ে যাব। তাদেরকে আমি পুড়িয়ে তাদের ছাই গায়ে মাখবো। আমাকে সবচেয়ে শক্তিশালী জাদুকরণী হতে হবে। আমাকে এই কাজ করতেই হবে। যাই, আমি আমার দোস্ত কাজলের কাছে যাই। সাকিরা জাদুকরণী কাজলের কাছে গিয়ে দুইজনে একসঙ্গে প্ল্যান করলো। তাদের প্ল্যান অনুযায়ী দুইজন মিলে তিন গর্ভবতী বোনের কাছে আসলো, আর জাদুকরণী সাকিরা তার জাদু শক্তি দ্বারা তাদের তিনজনকে অজ্ঞান করে ফেলল। যখন তিন বোন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, তখন সাকিরা জাদুকরণী তার জাদু শক্তি দ্বারা একটি খাঁচা প্রকট করল। এরপর তিন বোনকে খাঁচার মধ্যে বন্দি করে নদীর কিনারে ফেলে রাখলো। এখন এরা তিন বোন নদীর কিনারে খাঁচার মধ্যেই থাকবে। যখন রাত্রি গভীর হবে তখন আমি এদেরকে মেরে একেবারে আগুনে পুড়িয়ে দেব। একথা বলে সাকিরা জাদুকরণী ও কাজল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে তাদের তিন বোনের হুঁশ ফিরে আসলো। তারা তিনজন নিজেদেরকে খাঁচাতে বন্দি দেখে খুবই কষ্ট পেল আর চিৎকার করতে লাগলো। তাদের চিৎকার শুনে একটি চিল তাদের কাছে চলে আসলো, যে চিলটি পরিরাজ্য থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিল। চিল পাখিটি তিন বোনকে দেখে চিনে ফেললো। এরপর তাদের তিন বোনের কাছে এসে বলল, তোমরা পরিরাজ্যের তিন বোন না? তোমাদের তিনজনকে দেখেই চিনতে পেরেছি। মনে হচ্ছে কোনো দুষ্ট ডাইনি তোমাদের তিন বোনকে এভাবে কালো বানিয়ে খাঁচার মধ্যে আটকে রেখেছে। তাহলে তোমরা তিন বোন কেন তোমাদের জাদুর লাঠি ঘুরিয়ে এই খাঁচা থেকে মুক্ত হচ্ছ না? এরপর তিন পরিবোন পরিরাজ্যের চিলের কাছে সব কথা খুলে বলল। পৃথিবী লোকের মানুষের সঙ্গে আমরা বিয়ে করেছি দেখে পরিরাজ্যের পরিরানী শাস্তি স্বরূপ আমাদের জাদুর লাঠিকে ছিনিয়ে নিয়েছে। ও, এই কথা! আমি তোমার সব প্রবলেম সলভ করে দিচ্ছি, একটু অপেক্ষা করো। একথা বলে সেই চিল উড়ে চলে গেল পরিরাজ্যে পরিরানীর কক্ষে। সেখানে চিল পাখিটি দেখতে পেল তিনটি জাদুর লাঠি ঝুলানো আছে। এরপরে সেই চিলটি
তিনটি জাদুর ছড়িকে নিয়ে উড়ে উড়ে আবারও চড়ে আসলো তিন বোনের কাছে। এই যে নাও তোমাদের তিন বোনের জাদুর লাঠি। তিন বোন জাদুর লাঠি পেয়ে যেই জাদুর লাঠি ঘোরালো সঙ্গে সঙ্গে খাঁচা থেকে তারা মুক্ত হয়ে গেল। তখন সেখানে সাকিরা জাদুকরণী ও কাজলও চলে আসলো। আরে কি ব্যাপার কাজল, এই তিন বোন খাঁচা থেকে মুক্ত হলো কি করে? উম্মা তাই তো, এরা তিনজন দেখছি আবার আগের মতো ফর্সা হয়ে গেছে। কি ব্যাপার? তোরা আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, আজ আমাদের জাদুর লাঠি আমাদের কাছে আছে। এ কথা বলে তিন পরি বোন যেই না জাদুর লাঠি ঘুরালো সঙ্গে সঙ্গে তারা দুইজন ব্যাঙে পরিণত হলো। আর তিন পরি বোন মিলে তাদের দুইজনকে সারা জীবনের জন্য নদীর পানিতে ফেলে দিল। চলো এবার আমরা বাড়িতে যাই। এবার হলো আমাদের নির্দয় শাশুড়ির পালা। এবার ওই মহিলাকে আমরা শায়েস্তা করে ছাড়বো। এরপর তিন পরি বোন মিলে বাড়িতে গিয়ে তাদের জাদু শক্তি দ্বারা তাদের শাশুড়ি মনোয়ারাকে পাথরের মূর্তিতে পরিণত করলো। এরপর কয়েকদিন পরে তারা তিন পরি বোনই তিনজন ফুটফুটে সন্তান জন্ম দিল। তিনটি ফুটফুটে সন্তান দেখে তিনজনের বাবাই খুবই খুশি হলো। এরপর থেকে তিন পরি বোন মিলে তাদের সন্তান ও স্বামী সহকারে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। কোনো গ্রামে মোহিনী ও নাগমা নামে দুই বোন বাস করত। মোহিনী দেখতে ছিল খুবই সুন্দরী, তার সুন্দরের অহংকারও ছিল প্রচুর। ওদিকে নাগমা ছিল দেখতে কালো, কিন্তু নাগমার জ্ঞান বুদ্ধি ও স্বভাব চরিত্র ছিল খুবই ভালো। নাগমা তার মা অনুরাধার ঘরের কাজেও সাহায্য করত। এজন্য সবাই নাগমাকে অনেক বেশি ভালোবাসত। এটা দেখে মোহিনী নাগমার উপরে খুবই হিংসে করত। মোহিনী যেখানেই যেত সেখানেই দেখত মানুষ নাগমার গুণগান করছে। আরে নাগমা, তোমার ফ্রকটা তো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবেই, আমি দেখতে সুন্দর, যে কোনো পোশাক পরলে আমাকে মানায়। আরে বোকা মেয়ে, তোমার সৌন্দর্যের কথা বলছে কি? তোমার জামাটা এত সুন্দর, কালকেই দেখলাম নাগমা জামাটা সেলাই করছে। নাগমার হাতে না জাদু আছে। এই নাগমার বাচ্চা নাগমাকে আমি ছাড়বো না, যেখানে যাই সেখানকার মানুষই ওর গুণগান করে। মোহিনী নাগমাকে এক পলকও পছন্দ করত না, সব সময় নাগমাকে কটু কথা শোনাতো। মোহিনী, আজকে না মায়ের শরীর একদম ভালো নেই, তুই একটু খাবার রান্না কর, আমি ওষুধ নিয়ে আসি। শোন, আমি চাকরানি নয় যে তোর হুকুমের গোলামি করব। তুই রান্না কর, আমাকে বলছিস কেন? খবরদার কোনোদিন আমাকে কোনো কাজে হুকুম করবি না। আচ্ছা ঠিক আছে, তুই রান্না করবি না, আমি রান্না করছি। তোর যা খুশি তাই কর, সর আমার কাছ থেকে। হ্যাঁ মোহিনী, তুমি সব সময় কেন এমনটা করো আমার সঙ্গে? অনুরাধা মোহিনী ও নাগমার এসব দেখে চিন্তায় পড়ে গেল। হে খোদা, দুই বোন অথচ সব সময় শত্রুর মতো আচরণ করে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মৃত্যুর পরে ওরা মিলেমিশে থাকা তো দূরের কথা, একে অপরের সাথে তো কথাও বলবে না দেখছি। একদিন অনুরাধা তার মায়ের কাছে কল করলো। হ্যালো মা, আমার দুই মেয়ে মোহিনী আর নাগমাকে নিয়ে পারছি না, দুইজন সব সময় ঝগড়া করে, কি করা যায় বলো তো মা? অনুরাধা, তুই দুইজনকে দূরে কাজে পাঠিয়ে দে। যখন দুইজনা দূরে যেয়ে কাজ করবে তখন দেখবি ওদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। দূরে থাকলে ওখানে তো আর পরিচিত কেউ থাকবে না, দুই বোন সারাদিন কাজ করবে, ঝগড়া করবে, কখন দেখবি মিলমিশ হয়ে যাবে। মায়ের পরামর্শ শুনে অনুরাধা খুশি হলো। এরপর অনুরাধা মোহিনীকে ডাকলো আর বলল, মোহিনী, সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে জাল দেওয়ার মতো কোনো খড়ি নেই। তুমি কাল থেকে নাগমার সঙ্গে জঙ্গলে যেয়ে সারাটা দিন ধরে কাঠ কেটে আনবে। মা, জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হলে আমি একাই যাব, আমি ওর সঙ্গে যাব না। না বেটা, জঙ্গলে জীব জানোয়ারের ভয় আছে, দুইজন একসঙ্গে গেলে তোমাদের শক্তিটা দ্বিগুণ হবে, এজন্য ওর সঙ্গে যেতে হবে। না মা, আমি ওর সঙ্গে যেতে পারবো না। দেখো মোহিনী, যদি আমার কথা না শোনো তাহলে আমি কোনোদিন আর তোমার সঙ্গে কথা বলবো না।
ও মা, তুমি না সব সময় জেদ করে বসো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এরপর অনুরাধা নাগমার কাছে গিয়ে এই সংবাদটা দিল। নাগমা শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। পরের দিন মোহিনী ও নাগমা দুইজন মিলে জঙ্গলের দিকে যেতে লাগলো। এই নাগমা, আমি জঙ্গলে গিয়ে যা খুশি তাই করে খুঁড়ি কাটবো। যতক্ষণ সময় লাগবে, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? যদি বেশি ফটফট করিস না, জঙ্গলে মেরে তোকে ওখানে ফেলে আসবো। ঠিক আছে মোহিনী আপু। এরপর তারা দুইজনে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো। তারা কাঠ কেটে বোঝা বাঁধলো, বোঝা মাথায় করে বাড়ির দিকে আসতে লাগলো। কিছু রাস্তা চলার পরে মোহিনী বলল, মনে হয় আমরা ভুল রাস্তা দিয়ে চলে এসেছি। চল নাগমা, ওদিক দিয়ে যাই। না না মোহিনী আপু, এদিক দিয়ে আমরা সকালে এসেছিলাম, আমরা কোনো ভুল রাস্তায় আসিনি। চলো তো। এই, আমি তোকে বলছি না এটা ভুল রাস্তা? সব সময় মনে হয় তুই যেটা বলবি সেটাই সঠিক হবে, তাই না? চল, অন্য রাস্তা দিয়ে চল। ঠিক আছে, যখন তুমি বলছো আমি মেনে নিলাম। চলো অন্য রাস্তা দিয়েই যাই। এরপর তারা দুইজন অন্য রাস্তা দিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ চলার পরে নাগমা বলল, কি রে মোহিনী আপু, এই জঙ্গল তো শেষ হওয়ার কোনো নামই নেই। আমরা ভুল রাস্তায় না চলে আসলাম। আর চুপ, খালি ফটর ফটর করে। চল আমার সঙ্গে, দেখবি একটু পর বাড়ি চলে যাব। এরপর তারা দুইজন আবারও পথ চলতে লাগলো। চলতে চলতে তারা অনেক গভীরে পৌঁছে গেল। এরপর মোহিনী বলল, আরে নাগমা, বাড়ির তো কোনো নাম নিশানাই নেই। মনে হয় আমরা গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমরা ভুল রাস্তায় চলে এসেছি রে, এখন কি করি? মোহিনী আপু, তোমার জন্যই তো। তুমি আমার কথা বিশ্বাস করলে না। এই, আমার জন্য কেন হবে? তোর জন্যই হয়েছে। আমি তো সবসময় এমনটাই, তুই আমাকে বাধা দিতে পারলি না। এরপর তারা দুই বোন আরো কিছুক্ষণ চলতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে তারা দুইজন জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেল। আর তারা দেখতে পেল সেখানে দুইটি নদী প্রবাহিত হয়ে গেছে। মোহিনী রে, এখন কি করি? জঙ্গলের রাস্তা তো শেষ, এখানে দুইটি নদী। এখন দুই নদীর মধ্যে থেকে আমরা কোন নদীর মধ্যে দিয়ে যাব? তখন প্রথম নদীর মধ্যে থেকে আওয়াজ আসলো, যদি তোমরা আমার মধ্যে আসো তাহলে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা পাবে আর সাথে সাথে বাড়িতেও বসতে পারবে। এরপর দ্বিতীয় নদীর মধ্যে থেকে আওয়াজ আসলো, যদি তুমি আমার মধ্যে আসো তাহলে অনেক জ্ঞান প্রাপ্ত হবে আর সহি সালামতে বাড়িতেও বসতে পারবে। নদীর কথা শুনে দুইজন আশ্চর্য হয়ে গেল আর বলল, কি ব্যাপার, তোমরা দুই নদী দেখছি কথা বলতে পারো? হ্যাঁ, এই দুটি হলো জাদুর নদী। এখন তোমরা দুইজন ডিসাইড করো কে কোন নদীকে বাছাই করে নিতে চাও। মোহিনী ছিল খুবই লোভী, এজন্য মোহিনী প্রথম জাদুর নদীকেই বাছাই করে নিল। আমি প্রথম জাদুর নদীর মধ্যেই যাব। সেখানে গিয়ে অনেক স্বর্ণমুদ্রা পাবো, সেগুলো বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব। সারাটা জীবন আরামায়েশে কাটাবো। আমি দ্বিতীয় জাদুর নদীর মধ্যে যেতে চাই। সেখানে গিয়ে অনেক জ্ঞান প্রাপ্তি হতে চাই। অনেক জ্ঞান শিখে মানুষদেরকেও জ্ঞান শিখাতে চাই। কারণ আমার মা বলেছিল জ্ঞানের চেয়ে অমূল্য সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। এরপর দুই বোন তাদের দুজনের পছন্দ করা নদীর মধ্যে চলতে লাগলো। নাগমা দ্বিতীয় জাদুর নদীর মধ্যে চলতে চলতে একসময় নদীর ওপারে চলে গেল আর সেখানে দেখতে পেল অনেক সুন্দর একটি পরী। আর পরী তাকে অনেক জ্ঞানের কথা শিক্ষা দিল। আর প্রথম জাদুর নদীর মধ্যে গিয়ে মোহিনী যখন নদী পার করলো তখন সে দেখতে পেল খুবই কুৎসিত একটি বৃদ্ধ মহিলাকে। আরে এই বুড়ি, তুই এখানে কেন? আমার ধন সম্পদ কোথায়? স্বর্ণমুদ্রা কোথায়? এখানে ধন সম্পদ, স্বর্ণমুদ্রা বলতে কিছুই নেই। এই নদী তো আমার মায়াজাল। এই